আজ তের পরীক্ষার শেষ দিন। শুরুটা খুব ভালো হয়েছিল, এখন শেষটাও ভালো দেখতে চাইতে কলেজের ইউনিফর্ম পরে রেডি হয় সে। এই কয়টা দিন জাংকুক তাকে যথেষ্ট হেল্প, সাহস, কেয়ার বা সবকিছুই করেছে, আর এত কিছুর জন্য বিশাল বড় ধন্যবাদ তাকে। জাংকুকের কথা মনে উকি দিলেই এক চিলতে হাসি ফুটে ওঠে তের মুখে। তে তার মায়ের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। কাইও আছে সেখানে, আজ তের সাথে তিনি যাবেন। গত রাতে জাংকুক বলেছিল সেও আসবে, কিন্তু সেটা পরীক্ষার পর। সকাল সকাল ভীষণ কাজের চাপ থাকে তার। জেনি ইয়নমিনের সাথে কথা বলছে। জিমিন 7-8 দিনের মতো থেকে আবার চলে যায়। কাই রেডি হচ্ছে। তে তার মায়ের রুমে যায়, জেনির পাশে যেয়ে বসে। তে হাস্যোজ্জ্বল চাহনিতে তাকায় ইয়নমিনের দিকে। পাশেই জিমিন বসে আছে। তে তার মোবাইল বন্ধ করে রেখেছে, কিন্তু বেশিরভাগ সময় জাংকুকের জন্য মোবাইলটা অন করে রাখতে হতো। একবার অনেক বকাও দিয়েছিল জাংকুক। এরপর থেকে শুধু জাংকুকের সাথে কথা বলার সময়ই মোবাইল অন করে রাখ, যখন কথা হতো না তখন মোবাইল বন্ধ করে রাখ। আর এই কারণেই ইয়নমিন কথা বলতে পারতো না তের সাথে, কলও দিতে পারতো না। কাই নিচে এসে তাড়া দিচ্ছে তেকে। তে কিছু সময় জিমিনের সাথে কথা বললো, তারপর জেনি কল কেটে তের পিছনে পিছনে আসে। তে মাকে বলে বাইরে চলে আসে। শেষ পরীক্ষা, এ নিয়ে মোটামুটি একটু টেনশনে আসে সে। তের সামনে এসে দাঁড়ায় জেনি। মা, দোয়া করো। তের কাদো মুখ দেখে জেনি হেসে দেয়। প্রতিবার তে এমন করে, ছোটবেলা থেকে। বড় হলো কিন্তু স্বভাবের আর পরিবর্তন হলো না। টেনশন করিস না, পরীক্ষা ভালো হবে। মা দোয়া করি তো সবসময় তোর জন্য। তে মাথা নাড়ায়। কাই ডাকছে বাহির থেকে। তে আর অপেক্ষা করলো না, দেরি হয়ে গেলে হাজারো সমস্যার সম্মুখীন হতে হবে। তারপর তে কাইয়ের সাথে পৌঁছায় সেখানে। তো মিনহু, কি অবস্থা তোমার? এত মোটা হয়ে যাচ্ছ আজকাল। মিনহু অবাক চোখে তাকায় জাংকুকের দিকে। মুখে সুন্দর করে কথা বললেও চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে জাংকুকের। জাংকুক মিনহুকে একটু সময় দিয়েছিল, কিন্তু না, অগোচরে ঠিকই মিনহু বুগামের হয়ে কাজ করেছে। উত্তর দিতে বেশি সময় দেয়নি জাংকুক। জাংকুক পুনরায় জিজ্ঞেস করে মিনহুকে, বুগামের দুর্নীতির টাকা মাসে মাসে পেয়ে যাচ্ছ, ভালো ভালো খাচ্ছ, মোটা হয়ে যাচ্ছ দিন কি দিন, আমার থেকেও টাকা নাও, আবার আমার দলের সাথে কাজ করে সেই দলের গোপন খবর পাচার করছো। তোমার মতো মানুষের আসলে কি করা উচিত বলো তো? ভালো হয়ে যাওয়ার সুযোগ দিয়েছিলাম তোমাকে, সব জেনেও চুপ ছিলাম, তুমি তো আর ভালো হলে না। জাংকুকের সাথে বেইমানি করার শাস্তি তুমি পাবে, আর যার হয়ে কাজ করছো সে আর এই অবস্থানে থাকবে আর 2 দিন। তারপর কি করবে শুনি? এই যে এখানে তোমার সহযোগী যতজন আছে সবাইকে ভরসা করি আমি, বিশ্বাস করি। বর্তমানে ভরসা আর বিশ্বাসের জায়গা থেকে তুমি সরে গিয়েছো। তোমাকে আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না। একবারও বুক কাঁপলো না তোমার? এতই সাহস তোমার? তোমাকে আমি আমার দলে নিয়ে খুব ভুল করেছি, আমার জীবনের সব থেকে বড় ভুল এটা। মিনহু জাংকুকের 2 পা জড়িয়ে ধরে। আজ যদি জাংকুক খেপে যায় তাহলে সে নিশ্চিত জাংকুক তাকে মেরেই শান্ত হবে। বুগামের ফাঁদে পা দিয়ে মস্ত বড় ভুল হয়েছে, আগেই সাবধান হওয়া উচিত ছিল তার। লোভ লালসা তার জীবনটা তছনছ করে দিল। জাংকুক মুখ খিচে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। ভয়ে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আর কিছু একটা হবে এখানে বেশ ভালো করেই বুঝতে পারছে তারা। স্যার, আমাকে ক্ষমা করে দিন, আর একটিবার আমাকে সুযোগ দিন স্যার। কাঁদতে কাঁদতে কথাটি বলে মিনহু। এই কথায় যেন জাংকুকের রাগ তীব্র গতিতে বেড়ে যায়। পা ছাড়ো, তোমার নোংরা হাত দিয়ে আমাকে ধরবে না। মিনহু ছাড়লো না। জাংকুক একবার পা ঝরা দেয়, কিন্তু সে ছাড়ে না। ইউনোর দিকে অগ্নিদৃষ্টিতে চেয়ে আছে। ইউনো গান বের করে। একটু সংকোচ বোধ করলো ইউনো। জাংকুক সচরাচর এসব হাতে নেয় না। আজকে সত্যি মিনহুকে কিছু করে ফেলবে নাকি? কানে কথা যাচ্ছে না তোমার? প্রচন্ড জোরে কথাটি বলে জাংকুক। ইউনো মাথা নিচু করে ফেললো। স্যারকে একটু বোঝানোর দরকার, এভাবে হুটহাট কিছু করে ফেললে হবে না। স্যার, বলছিলাম কি একটু বসে যদি কথা বলতেন। আতঙ্কে মিনহুর গলা শুকিয়ে গিয়েছে। জাংকুক কি তাকে আজ মেরে ফেলবে? তোমাকে এত কথা বলার অধিকার দেইনি। ওর যা প্রাপ্য আমি তাই দেব। আর এখানে প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলছি, বেইমানি করলে এমন শাস্তি ভোগ করতে হবে। ইউনো গান এগিয়ে দেয় জাংকুককে। মিনহু চোখ বন্ধ করে ফেলে। এই বুঝি আজ তাকে মেরে ফেলবে। জাংকুক একবার ভ্রু কুঁচকে তাকায়। এক আকাশ সমান ভয় দেখছে মিনহুর চোখে মুখে, কিন্তু শাস্তি তো দিতেই হবে। স্যার, মিনহুর 22 দিনের একটা সন্তান আছে, নতুন জন্ম নেওয়া, আরো 2 ছেলে মেয়েও আছে স্যার। ওকে মারবেন না স্যার, সন্তানগুলো বাবা ছাড়া হবে। জাংকুক হাত থেকে গানটা ফেলে দেয়। মিনহুর কানে ইউনোর কথাগুলো যায়। চোখ খুলে সবার আগে জাংকুকের দিকে তাকায়। নিচে সে আতঙ্কিত জিনিসটা পড়ে আছে। নিজের শরীর চেক করে, না, কোথাও কোনো ব্যথা লাগেনি। জাংকুক তাকে কিছু করেনি। পরপর জাংকুকের দিকে 2 বার তাকানোর ফলে জাংকুক তার শরীরের সব শক্তিকে কাজে লাগিয়ে মিনহুর গাল বরাবর থাপ্পড় দিল। সাথে সাথে যেন গালটি জ্বলে উঠল। জাংকুকের হাতের চোটটি আঙ্গুলের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে মুহূর্তেই মিনহুর মুখে। মিনহুকে সম্পূর্ণ আলোহীন রুমে 3 দিন বন্ধ করে রাখবে। কোন রকম খাবার দিবে না, শুধুমাত্র পানি। এর হেরফের হলে তোমাদের অবস্থা খারাপ হবে বলে দিলাম। এই জানোয়ারকে আমার সামনে থেকে নিয়ে যাও। এর মুখে থুথু ফেলতেও আমার ঘৃণা লাগছে। তার স্বার্থপর চেহারা আমি দেখতে পাচ্ছি না। নিয়ে যাও এখান থেকে। একজন এসে সাথে সাথে মিনহুকে নিয়ে যায়। বের হয়ে আসে নিজের অফিস থেকে জাংকুক। ইউনো চলে আসে। গাড়ির সামনে দাঁড়িয়ে আছে জাংকুক। রাগে তার শরীর ফেটে যাচ্ছে। ইউনো জাংকুকের সামনে এসে দাঁড়ায়। স্যার, বাসায় ফিরবেন এখন? জাংকুক ইউনোর কলার ধরে উচ্চ স্বরে বলে। কেন মিনহুর পরিবারের কথা টেনেছো? কেন এভাবে বাধা দিয়েছো আমায়? তোমার
তোমাকে আমার কাজে বাধা দেওয়ার সাহস কে দিয়েছে? ইউনো মাথা নিচু করে মুচকি হাসে। সে জানে এখন জাংকুক তাকে এসব বলবে, আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছিল। এমন তুলকালাপ তাণ্ডবে জাংকুককে কি জবাব দিবে সে কিছুই বুঝতে পারছে না। মিনহু তার পরিবারের কথা ইউনোর কাছে বলে, আর সে এটাও জানে যে জাংকুক মিনহুকে কিছু না কিছু করার সিদ্ধান্ত নিয়েছে। এত সহজে যে তাকে ছেড়ে দিবে না সেটাও জানে ইউনো। না, মিনহুর সাথে তার কোনো খাতির নেই, শুধুমাত্র মিনহুর পরিবারের কথা ভেবেই এসব করেছে। স্যার, মেরে ফেললে কি সব সমাধান হয়? ওকে আপনি শাস্তির ডোজ বাড়িয়ে দিবেন, তাও মৃত্যু দিবেন না স্যার। ভবিষ্যতে আপনিও বাবা হবেন। যাদের বাবা নেই তারা বাবার মর্ম বোঝে। আমি শুধু মিনহুর পরিবারের কথা ভেবে আপনাকে আটকিয়েছি স্যার। তুমি জানো তুমি আমার সাথে বেইমানি করলে আমিও তোমাকে মেরে ফেলতে পারি। ইউনো হাসে। স্যার, আপনি আমার অকারণে মেরে ফেললেও আমি কোনো অভিযোগ রাখবো না, কিন্তু আপনার সাথে বেইমানি করার সাহস আমার নেই স্যার। ইউনোকে ছেড়ে দেয় জাংকুক। গাড়িতে উঠে পড়ে। ইউনো ঠায় সেই জায়গায় দাঁড়িয়ে আছে। গাড়ি ছাড়ার পর পরের গার্ডদের গাড়িও চলে যায় জাংকুকের গাড়ির পেছনে। ইউনো সেখানে দাঁড়িয়ে সবার আগের গাড়িটাকে দেখে যাচ্ছে। যাক, স্যারকে তো বুঝাতে পেরেছে, তাতেই খুশি সে। আজ তের পরীক্ষা শেষ, আয়ুর জন্য ওয়েট করছে। এখনো বের হয়নি আয়ু। আজ যেহেতু শেষ পরীক্ষা তাই আয়ুর সাথে দেখা করেই যাবে। আবার কবে না কবে দেখা হয় তাদের। অবশেষে আয়ু বের হয়ে আসলো। তেকে দেখে ঝাপটে ধরলো। এক্সাম কেমন হয়েছে দোস্ত? তে একটু হেসে বলে, ভালো হয়েছে। তোর কেমন হয়েছে পরীক্ষা? ভালো, কিন্তু আমার মন খারাপ হচ্ছে। তোর সাথে কবে দেখা হবে আবার? তে হেসে আয়ুর কাঁধ জড়িয়ে ধরে বলে, তোর দাওয়াত রইল আমার বিয়েতে। তুই তো বলেই দিয়েছিস তোকে দাওয়াত দেওয়া লাগবে, না বললেও দিতাম। আসিস আমার বিয়েতে। তে আয়ুর সাথে একটু মজা করেছে। আয়ু ভ্রু কুঁচকে ফেলে। মজা করছিস? তে মাথা নাড়ে দুপাশে। একটুও মজা করিনি। আয়ু ভেবেছে তে মজা করেছে, কিন্তু না, মজা করে বলেনি। তাহলে তার দাওয়াত কনফার্ম। তে আর বেশিক্ষণ কথা বলেনি, তাড়াতাড়ি বিদায় দিয়ে চলে আসে। জাংকুকের গাড়ি দূর থেকে দেখতে পায় সে, তাই সে চলে আসে। হাসি মুখে গাড়িতে উঠে পড়ে। মাস্ক পরে মাথা সিটে হেলিয়ে দিয়েছে জাংকুক। তে ঠোঁট কামড়ে ধরে। লোকটার কি হয়েছে? আর জাংকুক সব সময় মাথা সিটে হেলিয়ে রাখার পরও কথা বলেছে, আজ একবারও বলছে না। কিছু পথ যাওয়ার পর ট্রাফিকে আটকা পড়ে গাড়ি। ভাবার বিষয় হলো জাংকুক এখনো চুপচাপ। তে জাংকুকের পাঞ্জাবির হাতের উপরের অংশ ধরে হালকা টান দেয়। জাংকুক তার অবস্থার কোনো পরিবর্তন করলো না। সে অবস্থায় থেকে উত্তর দিল, কি? তে একটু চমকায়। তার মানে আপনি এতক্ষণ ঘুমাননি? আমি ভেবেছি আপনি ঘুমাচ্ছেন। জাংকুক চোখ মেলে তাকায় তের দিকে। চোখগুলো ভীষণ লাল হয়ে আছে তার। যে কেউ দেখলেই ভয় পাবে এমন অবস্থা। এত বেশি বুঝতে কে বলেছে তোমায়? হ্যাঁ, কণ্ঠস্বর যেন অন্যরকম শোনাচ্ছে জাংকুকের। একটু ভীতু গলায় তে বলে, কি হয়েছে আপনার? পাগল হয়ে গিয়েছি আমি, তোমার জন্য পাগল হয়েছি। এই কথা আমি আগেও একবার রিপিট করেছি। আর কিছু শুনতে চাও? বড্ড বেশি কথা বলছো আজকাল, সব কথা শোনা চাই তোমার। তে হাত চেপে ধরে জাং। হঠাৎ এমন ব্যবহার হজম করতে পারছে না সে তো তেমন কিছুই বলেনি, কিন্তু জাংকুক এমন ভাবে কথা বলছে কেন? একবার ড্রাইভারের দিকে তাকায় তে। খুব অপমান লাগছে তার। আর জাংকুক তো আগে খুব বিরক্ত হতো যখন তে খুব কম কথা বলতো। এখন নিজ থেকে একটু বলাতে রেগে গিয়েছে। তে ধরে নিয়েছে সে নিজে সত্যি একটা বিরক্তকর মানুষ। ছোট থেকেই তার সাথে একটু জোর করে কথা বললে কেঁদে ফেলতো সে। আর এই কারণেই কাই কখনো জোরে কথা বলেনি তের সাথে। কান্না আটকানোর চেষ্টায় আছে, কিন্তু বেহায়া চোখের পানি সুরসুর করে পড়ে গেল। সামনে ড্রাইভার আছে। ভাঙা গলায় তে কথাটি বলে। জাংকুক একবার তের দিকে তাকায়। আজ মন মেজাজ খুব বেশি খারাপ। নিজেকে অসংখ্য বকা দিয়েছে জাংকুক। মেয়েটার সাথে জোরে কথা না বললেই হতো। এখন প্রেয়সীকে কাঁদিয়ে ভালো লাগছে, আবার রাগও ভাঙাতে মন চাচ্ছে না। কাঁদুক তার প্রেয়সী, একবারে রাগ ভাঙিয়ে দিক। গাড়িটা ম্যাডামের বাসার সামনে যাবে। ড্রাইভার মাথা নাড়ায় আর চোখে তেকে একবার দেখে নিল। সে আপাতত তার হাত দিয়ে চোখের পানি ক্রমশ মুছেই যাক। গাড়িটা তের বাসার সামনে রাখা। তড়িঘড়ি করে সে নেমে পড়ে। যেসব জিনিস দিয়ে পরীক্ষা দিয়েছিল সেগুলোও নেয়নি। জাংকুক হাসে তের কাণ্ডে, মনে মনে বলে, আর কয়েক ঘন্টার অপেক্ষা প্রেয়সী, প্রস্তুতি নাও জাংকুকের নামে নিজেকে লিখে দেওয়ার জন্য। তোমার এসব ক্ষণিকের রাগ আমি আদর দিয়ে পুষে দেব। সকাল 9:15। এক প্রকার হইহুল্লোড়ে তের ঘুম ভেঙে গেল। কালো তাদের বাসা একদম নীরব ছিল। আজ এমন চিৎকার চেঁচামেচিতে বাসা যেন ফেটে যাচ্ছে। তে উঠে বসলো। বাহির থেকে দরজা ধাক্কাচ্ছে জেনি। দেয়াল ঘড়িতে সময় দেখলো। আজ অনেক ঘুমিয়েছে সে। কাল সারা রাত জাংকুকের অপরিচিত ব্যবহার তাকে ঘুমাতে দেয়নি। বাসায় এসে দরজা বন্ধ করে কেঁদেছে। রাতের খাবারও খায়নি। মূলত জাংকুকের ব্যবহার সহ্য করতে পারেনি তে। সে তো সম্পূর্ণ নির্দোষ ছিল। তে উঠে দরজা খোলার আগে একবার আয়নায় নিজেকে দেখে নেয়। চোখগুলো ফোলা ফোলা লাগছে, নাকও লাল হয়ে আছে। ফর্সা মুখে লাল আভা ছড়িয়ে আছে। দরজা খুলেই দেখে জেনি দাঁড়িয়ে আছে। জেনির পাশে তার খালাতো বোনরা দাঁড়িয়ে আছে। তে তাদের দেখেই একটা হাসি দেয়। জেনি একটু রাগ দেখিয়ে বললেন, আজ কি তুই জানিস না এত বেলা করে ঘুমিয়েছিস কেন? আর তোর চোখ মুখ এত লাল আর ফোলা লাগছে কেন? ঘুম হয়নি নাকি? তে একটু অপ্রস্তুত হয়ে যায়। রাতে একটু দেরি করে ঘুমিয়েছিলাম, তাই হয়তো এমন লাগছে, কিন্তু আজ কি? জেনি একটু ভ্রু কুঁচকে তের দিকে তাকায়।
আজ জিমিনের শ্বশুরবাড়ি থেকে সবাই আসবে আর তোর জাঙ্কুকের বিয়ের তারিখ ঠিক করতে কত কাজ পড়ে আছে আর মেয়ের ঘুম শেষ হয় না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় নিচে, আমি টেবিলে নাস্তা দিয়েছি, ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। আর ডাকতে পারবো না। জেনি তের খালাতো বোনদেরকে বলে, ওকে আজ তুই সাজিয়ে দিস মা, জিমিন তো তাদের সাথে আসবে, তাই আজ ওকে সাজানোর দায়িত্ব তোদের। তের খালাতো বোন মাথা দুলায়, আমি তো জানি আমি জিজ্ঞেস না করলে তুই কখনো জিজ্ঞেস করবি না, তোকে তো আমি চিনি ছোটবেলা থেকেই। তে একটু হাসে, ভালো আছি আপু, তোমরা কখন এলে? আর কে কে এসেছে? মনে হচ্ছে বাসায় আজ অনেক মানুষ। আমরা এসেছি আর মামিরা এসেছে, নানু আর নানা ভাইও এসেছে। নিচে গেলেই সবাইকে দেখতে পারবি, আগে তুই ফ্রেশ হয়ে আয়। খালামণি কি বলে গেল শুনিসনি? মাথা নাড়াইতে তারপর তে ফ্রেশ হয়ে আসে। নিচে গিয়ে দেখে এক এলাহি কাণ্ড, তের নানা বসে মাছ কাটছেন, পাশে জেনি আর তের বড় মামি দাঁড়িয়ে আছে। বাড়িতে যেন উৎসবমুখর পরিবেশ তাদের। সচরাচর এ বাড়িতে তেমন কেউ বেড়াতে আসে না, কারণ তের নানুর বাড়ি অনেক দূরে হওয়াতে বেশি একটা তারা তাদের নানুর বাড়িতে যায় না, আবার তারাও এখানে আসে না। যোগাযোগ প্রতিনিয়ত মোবাইলের মাধ্যমেই হয়ে থাকে। তের নানা ভাই বরাবরই খাবারের বিষয়ে বেশ পারদর্শী, বাল্যকাল থেকেই তিনি সব কাজ করতে জানেন। এরকম কাহিনী নতুন কিছু না। তে তার নানুর বাড়িতে গেলে দেখে এইসব। তে গিয়ে দেখে তার মামি ও খালামণির সাথে কিছু কথা বলছে। মায়ের বকাবকিতে তাড়াতাড়ি নাস্তাটা সেরে নেয় তে। জিমিনদের বাসা থেকে সবাই তেদের বাসায় আসবেন বিকেলে, ফোন করে জানিয়েছে। দুপুরে জেনি এসে মেরুন রঙের একটা শাড়ি দিয়ে যায় তেকে। তের খালাতো বোন পরিয়ে দেয়, মোটামুটি একটা সাজও দেয় তের ফেসে। তে শাড়ি পরেছে, সেজেছে, এর মানে এই না যে জাঙ্কুকের উপর থেকে অভিমান চলে গিয়েছে। তার রাগ এখনো আছে, তবে তা কোনো কাজকর্মে প্রকাশ করলো না। সে যা বলার জাঙ্কুককে বলবে। তের সাজ শেষ হলে তাকে রুমে বসিয়ে তার খালাতো বোন চলে যায়। জিন আর নামজুন তৈরি হয়ে বসে আছেন। জিমিন আর সুগা তৈরি হচ্ছে, কিন্তু জাঙ্কুক বাসায় আসেনি এখনো। জিন তার ছেলেকে বারবার কল দিচ্ছে, প্রতিবার কল কেটে দিচ্ছে জাঙ্কুক। সকালেই তো বলে গেল আজই যেন তের সাথে তার বিয়ের তারিখ জানাতে ওই বাড়িতে যাবে। যে বলেছে এখন তারই খবর নেই। এক সময় রাগ করে জিন কল দেওয়া বন্ধ করে দেয়। জিমিন তার শাশুড়ি মার রুমে আসে, এসে দেখে তিনি মুখটা ছোট করে বসে আছে আর নিচে নামজুন সোফায় বসে বসে খবর দেখছেন। মা কি হয়েছে, বসে আছেন যেভাবে? চিন্তিত স্বরে জিন বললেন, জাঙ্কুক এখনো এসে পৌঁছায়নি, আমরা তো রেডি হয়ে বসে আছি, কিন্তু ওর আসার নামই নেই। মা হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে আছে, চলে আসবে, আপনি চিন্তা করবেন না। আর যেহেতু জাঙ্কুক সকালে বলেছে আজ আমাদের বাসায় গিয়ে বিয়ের তারিখ ঠিক করে আসবে, তার মানে সে যাবেই। জিন এখনো স্থির হয়ে বসতে পারছে না, আজও তাকে ব্যস্ত থাকতে হবে। সুগাকে ডেকে আনো যাও। জিমিন গিয়ে সুগাকে ডেকে আনে। সুগা এসে মায়ের পাশে বসে বলে, কি হয়েছে মা? দেখ না বাবা, আমি তোর ভাইটাকে কতবার কল দিলাম, ধরেনি। তুই ওকে কল দে না একটু। কতক্ষণে যাব আমরা? দিচ্ছি কল, তুমি একটু শান্ত হয়ে বসো মা। সুগা উঠে বাহিরে চলে যায়। সেও জাঙ্কুককে কল দিচ্ছে, কিন্তু জাঙ্কুক ধরছে না। কিছু সময় পর জাঙ্কুকের গাড়ি এসে থামলো বাসার সামনে। সুগা সেদিকে চেয়ে আছে। মহাশয় গাড়ি থেকে নামছেন। সুগা জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়, একটু ধমক দিয়ে বলে, কল রিসিভ করে কি বলা যায় না আমি আসছি? মা কত টেনশন করছে তোর জন্য। একরাশ বিরক্তি নিয়ে জাঙ্কুক সুগার দিকে তাকায়। সেরকম পরিস্থিতি থাকলে তো কল রিসিভ করা হতো। মানুষের টেনশন তো তোর গায়ে লাগে না। আমিও বা কি বোকা, পাথরের কি সেই ফিলিংস আছে নাকি? জাঙ্কুক সামনের দিকে এগোয়। ভাইয়ের এরূপ কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। জাঙ্কুক ফ্রেশ হয়ে কালো রঙের একটা স্যুট পরে নেয়, তারপর মায়ের রুমে যায়। সুগা আগেই বলেছে জাঙ্কুক এসেছে, কিন্তু জিন রাগ করে আর যায়নি ছেলের কাছে, তাই জাঙ্কুক নিচে থেকে আসে মায়ের কাছে। জিন রাগ করে কথা বলেনি, ছেলের সাথে তো আর রাগ করে থাকা যায় না, তাই অনেক পরে কথা বলেছে। আর এসব করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। জিমিন আর সুগা এক গাড়িতে গিয়েছে, পরের গাড়িতে জাঙ্কুক, জিন, নামজুন আসছে। তেইতের বাসায় জাঙ্কুকরা ঢুকার আগেই কাই এগিয়ে যায়। নামজুন আর জিন ইয়নমিনকে নিয়ে বাসার ভিতরে চলে যায়। জাঙ্কুক আর সুগা এখনো ভিতরে যায়নি, দুজন বাসার বাইরে দাঁড়িয়ে আছে। সুগা জাঙ্কুকের দিকে এগিয়ে আসে, জাঙ্কুকের কাঁধে হাত রেখে বলে, শুন ভাই, তখন মেয়েটার কোনো মতামত নেওয়া হয়নি, তোর কারণে তার পরিবারও তার মতামত নেয়নি। আমার একান্তই ইচ্ছে তুই তের মতামত নিয়ে বিয়ের তারিখ ঠিক করতে বলবি। জাঙ্কুক একটু হাসি সুগার কথায়। এত টান শালিকার জন্য? তেকে আমি আমার ছোট বোনের মতো দেখি, সেই হিসেবে আমি আমার মন্তব্য জানিয়েছি, বাকিটা তোর ইচ্ছে। এই কথা বলেই সুগা সেখান থেকে চলে যায়। জিমিন দুই ভাইয়ের কথোপকথন শুনে ফেলে। সুগার কথা বেশ পছন্দ হয় তার, আর যতই জাঙ্কুক সুগার সাথে এসব কথা বলে দুষ্টুমি করে, ভাইয়ের কথা কখনো ফেলে দেয় না সে। জিমিন জাঙ্কুককে বলে ভিতরে আসার জন্য। জাঙ্কুক ভিতরে আসে। জিন জেনির সাথে কথা বলছে। জিমিন এখনো তের সাথে দেখা করতে যায়নি, নিচে তার শ্বশুরের পাশে বসে আছে।
রুমে একা একা বসে আছে তে। একটু আগে তার খালাতো বোন এসে বলে গিয়েছে ও বাড়ি থেকে সবাই চলে এসেছে। তে জাংকুকের কথা ভাবছে। প্রথম দিন জাংকুকের কথায় বিয়েটা এক্সামের কারণে পিছিয়েছে, এখন তো এক্সাম শেষ, আর জাংকুক আজ কি বলে বিয়ে নিয়ে সেটাই ভাবছে তে। বিয়ে কথাটি মনে পড়তেই বুক কেঁপে উঠলো তের। সব কেমন জানি অস্থির অস্থির লাগছে তার। তারপর জিন এসে বলে, জিমিন চলো আমার সাথে, তের সাথে দেখা করে আসি। জিমিন মাথা নাড়িয়ে বলে, চলুন মা। জিন আর জিমিন তের সাথে দেখা করতে যায়। তে তাদের দেখে দাঁড়িয়ে যায়। জিন তের থুতনিতে হাত রেখে বলে, কেমন আছো মা? তে একবার জিমিনের দিকে তাকায়, হেসে উত্তর দেয়, ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, কারণ এখন থেকে তুমি আমাদের সাথে থাকবে। তে বুঝেছে জিন কি বলতে চাচ্ছেন। অনিচ্ছা থাকা সত্ত্বেও হাসি দেয় তে। জিন কিছু সময় তের সাথে বসে কথা বলে। জিমিনও ছিল তের সাথে। জিন কথাগুলো বলে নিচে চলে যায়। তে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছে। জিমিন উঠে তের সামনে দাঁড়ায়, মাথা তুলে দেখে তার বোনকে। একটু সংকোচ বোধ হচ্ছে জিমিনকে তার মনের কথা বলবে কিনা। কিছু নিয়ে চিন্তায় আছিস তে? তে ঢোক গিলে জিমিনের দিকে তাকায়। আবারও কাল করা জাংকুকের বাজে ব্যবহারের কথা মনে পড়ে গেছে তার। জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরে, সাথে সাথে চোখ দিয়ে অজরে পানি পড়ছে তার। জিমিন অবাক হয়ে বোনের পেটে হাত রাখে। তাতে কাঁদছে কেন? তার মানে কি তে রাজি না এই বিয়েতে? এখনো কি মত দিতে পারেনি? মিন থেকে শান্ত করার চেষ্টায় আছে। আছিস কেন বোন? তুই কি এখনো এই বিয়েতে রাজি না? দিকে মাথা নাড়াইতে, তার ফলে মুখ দিয়ে কথাও বের হচ্ছে না তার। মিন চেয়েও ছাড়াতে পারছে না বোনকে। হয়েছে বলবি তো? তবে অকারণে কাদার কোনো মানে আছে তে? জড়িত স্বরে তে বলে, আপু কালুনি আমায় বকেছে। বকার তো কোনো কারণ থাকা লাগবে। এই যে আমি এখন অকারণে একটুও কাঁদছি না, বরং কাল উনি আমায় অকারণে বকেছেন। তুমি তো জানো আমি কারো জোরে কথা বলা সহ্য করতে পারি না। ড্রাইভারের সামনে আমার সাথে জোরে কথা বলেছেন উনি। বোনের কথায় জিমিন হাসে। বয়স 19 তার, এখনো শিশুর মতো আচরণ করছে। এর জায়গায় জিমিন হলে সহ্য করে নিত, কিন্তু জাংকুক ভুলে বোধহয় তের সাথে এমন করে ফেলেছে। তে সব মুখ বুঝে সহ্য করতে পারলেও কারো জোরে কথা বলা সহ্য হয় না তার। এটা খুব ভালো করেই জানে জিমিন। বোনের চোখের পানি মুছে দিয়ে বলে, এখন থেকে সবকিছুর সাথে কারো জোরে কথা বলাটাও সহ্য করে নিতে হবে তোর। তুই কিন্তু এখন আর ছোট নেই, বড় হয়েছিস। সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখতে হবে তে। আর জাংকুকের হয়তো কিছু কারণে মাথা গরম ছিল, তাই এমন করেছে। তের কান্না হুট করে বন্ধ হয়ে যায়। জিমিনের শক্তপোক্ত সরে কথায় মাথা নাড়ে তে। জিমিন তের রুম থেকে বের হয়ে আসে। নামজুন আর কাইকে তে আর জাংকুকের বিয়ের তারিখ ঠিক করতে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। নামজুন কিছু বলতে যাবেন তার আগেই জাংকুক বলে ওঠে, আমি তের সাথে একটু কথা বলে আসছি। এর আগে কেউ বিয়ের তারিখ ঠিক করবেন না। জাংকুকের কথায় সহমত জানান তারা। জাংকুক উঠে তের রুমের দিকে যায়। সুগা হাসছে আনমনে। তার ভাই তার কথাটি মোটেও তুচ্ছ-তাচ্ছিল্য করে ফেলে দেয়নি। তে ওয়াশরুম থেকে মুখটা ধুয়ে আসে। প্রচুর খারাপ লাগছে তার। হঠাৎ জাংকুক এসে দরজা বন্ধ করে দেয়। এমন সময় জাংকুককে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে তে। রাগ করে আছো খুব, ভালো করেই জানি আমি। আর রাগ করেই যে চোখ মুখের এই অবস্থা বানিয়েছো সেটাও ভালো করে জানা আছে আমার। সোজা সাপটা কথা বলছি, তোমার আর আমার এনগেজমেন্টের সময় আমি তোমার মতামত নেইনি। তখন তুমি আমায় ভালোবাসোনি, তাই খুব ভালো করেই জানতাম তুমি প্রথমে আমাকে রিজেক্ট করে দিবে। তখন সম্পূর্ণ আমার মতামতে এনগেজমেন্ট হয়। আমি বলেছিলাম বিয়ের আগে তোমার মতামত নিব। তুমি অনুমতি দিলেই বিয়ের তারিখ ঠিক করা হবে। তুমি আমায় ভালোবাসো, মুখে প্রকাশ না করলেও কাজকর্মে বুঝেছি। ভালোবাসো না আমায়? তে একটু পিছিয়ে যায়। তা দেখে জাংকুক বলে, পিছাবে না, যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো, না হয় আমি আসতে বাধ্য হব। পা থেমে যায় তে। বিয়েতে রাজি তুমি? তে গলার স্বর শক্ত করে বলে, না। কথাটি যেন জাংকুকের বুকে এসে লাগে। রাগে তের সামনে এসে তার হাত চেপে ধরে। সামান্য একটু রেগে কথা বলায় এত রাগ হয়েছে তোমার? পরক্ষণেই জাংকুক থেমে যায়, শান্ত হয়। রেগে নয়, ভালো করে বোঝাতে হবে। তারপর জাংকুক গলার স্বর একটু নরম করে বলে, শুধু রাগটাই দেখেছো প্রিয়সী? আমি যে প্রচন্ড ভালোবাসি তোমায় সেটা দেখোনি? তোমার না বলা শব্দ বাদ দিয়ে হ্যাঁ বলো। আমি সত্যি আর কখনো তোমার সাথে জোরে কথা বলবো না, কখনো না। আমার জানটাকে কষ্ট দিব না। রাজি হয়ে যাও না প্লিজ। তে তো অবাক হয়ে তাকিয়ে আছে জাংকুকের দিকে। বিয়েতে রাজি করানোর জন্য কত আহাজারি তার এমপি সাহেবের। জাংকুককে অবাক করে দিয়ে তে জড়িয়ে ধরে থাকে। আমি আগে থেকেই রাজি ছিলাম, শুধু আপনার রাগ ভাঙানোটা দেখতে চেয়েছিলাম। বিয়েতে আমি রাজি রাজি রাজি। জাংকুক হেসে তের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। বিয়ের আগে এসব ভালোবাসা নয়। তে লজ্জায় মুখে হাত দিয়ে ফেলে। খুব বড় ভুল করে ফেলেছে সে। আপনারা বিয়ের তারিখ ঠিক করতে পারেন এবার। উপস্থিত সবাই জাংকুকের মুখের দিকে তাকায় আর মাথা নেড়ে সম্মতি জানায়। জাংকুকের পিছনে তে দাঁড়িয়ে আছে। মিস্টার কাই, আপনি যদি আমাকে বিয়ের তারিখ ঠিক
করতে বলেন তাহলে আমি বলবো 25শে আগস্ট মানে পরশুদিন বিয়েটা হোক। আর বিয়ের তারিখ পেছানো হলে জাঙ্কুকের সমস্যা হবে, কারণ সামনেই ইলেকশন আর এই মুহূর্তে তার কাজের চাপ খুব বেশি। আপনারা সবাই যদি সম্মতি জানান তাহলে পরশুদিনই বিয়েটা হবে। প্রথমে কাই ঠিক মানতে রাজি হলো না, কারণ এত তাড়াহুড়ো করে বিয়ে দিবে, একটু তো সবকিছু গোছানো লাগবে। আর তিনি চান তার ছোট মেয়ের বিয়েটা ধুমধাম করে দিতে, তাই তিনি একটু একটু করে সবকিছু প্রস্তুতি নিচ্ছিলেন। আবার আরেমের কথাও ফেলে দিতে পারেননি। একবার তিনি তার স্ত্রীর দিকে তাকান। জেনি মাথা নেড়ে বোঝায় যে সে রাজি আছেন, কিন্তু বলার আগে কাইয়ের গলাটা পরিষ্কার করে নেয়। শান্ত স্বরে বলে, আমি আপনার কথা মেনে নিচ্ছি ভাই সাহেব, আপনি যেটা বলেছেন তাই হোক। এসে জাঙ্কুকের পাশে দাঁড়ায় আর জাঙ্কুকের দৃষ্টি তের দিকে। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। মনে মনে অসংখ্য খুশির বন্যা বয়ে যাচ্ছে। সুগা এসে জাঙ্কুকের পাশে দাঁড়ায়। জাঙ্কুক সুগার দিকে তাকায়, কিন্তু সুগা মুখটা ফিরিয়ে নিয়েছে। তার মায়ের উদ্দেশ্যে বলছে, তোমার ছোট ছেলের বউ আসছে এবার, এখন যদি তোমার ছেলেকে একটু মানুষ করতে পারি আর কি। জিন তার বড় ছেলের কথায় হাসলেন। জাঙ্কুক আর চোখে ভাইয়ের দিকে তাকাতেই সুগা একটা মিকি হাসি দিল, এরপর ভাব দেখিয়ে তার শালিকার কাছে চলে যায়। সুগাকে দেখেই তে মাথা তুলে তাকায় সেদিকটায়। সুগা হেসে বলে, কংগ্রাচুলেশন শালিকা। সৌজন্য বোধক হাসিতে সবাই সিদ্ধান্ত নিচ্ছে কিভাবে কি করবে। কাই তিনি তার সিদ্ধান্ত জানানোর আগে জাঙ্কুককে জিজ্ঞেস করে বিয়ের তারিখের ব্যাপারটা। সে রাজি হয়। তারপর জাঙ্কুকের অনুমতি নিয়ে পরশুদিন বিয়ের তারিখ ঠিক করা হয়। মাঝখান দিয়ে রইল আর মাত্র একদিন। বিয়েটা খুব ধুমধাম করেই হবে। জাঙ্কুক তার সব মতামত জানিয়ে দিল। আরেম আর কাই মেনে নিয়েছে। এসবের মাঝে তের বেশ অস্বস্তি লাগছিল, তাই সে রুমে চলে আসে। জিয়ন বাড়ির সবার যেতে যেতে প্রায় রাত 11টার উপর বেজে গিয়েছিল। যদিও তাদের থাকতে বলা হয়েছে, কিন্তু জিন কোনো মতেই রাজি হলো না, কারণ তাদেরও তো সবকিছু গোছানো লাগবে। জিমিন থেকে গেল। জিন বলেছে কাল সুগাকে পাঠাবে। এত রাতে জিমিনকে তাদের সাথে নিয়ে যাওয়ার বিষয়টায় মত দিতে পারেননি। সেই হিসেবেই জিমিন আজ থেকে গিয়েছে। কালতে আর জাঙ্কুকের হলুদের অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠান আরেম চেয়েছে তাদের বাসায় হোক, তাই কাল জাঙ্কুক আর তের হলুদের অনুষ্ঠান জিয়ন বাড়িতে দেওয়া হবে। কাই আজ সারা রাত ঘুমাবে না বলে দিয়েছে। তের মামা মামি বাবা মা সবাই মিলে লিস্ট তৈরি করছেন, আর তাদের লিস্ট তৈরি করতে প্রায় ভোর 5টা বেজে যায়। অন্যদিকে তে ও তার কাজিনরা ভেবেছে আজ সারা রাত আড্ডা দিবে। বাসার প্রত্যেকটা মানুষ ঘুমায়নি। এবার যেন বিয়ে বিয়ে লাগছে। বিয়ের একটা আমেজ ছড়িয়ে পড়েছে। মেহেদি আর্টিস্ট তের 2 হাত ভরে মেহেদি পরিয়ে দেয়। খুব সুন্দর করে পরিয়েছে মেহেদি। আবার হাতের তালুর মাঝখান বরাবর জাঙ্কুক নামটিও লিখে দিয়েছে। তে কিছু বলল না, শুধু তাকিয়েছিল। জাঙ্কুক নামটা এখন তার খুব পছন্দের, আর তার সাথে মানুষটাও। আর মনে হাসে তে। মোটামুটি দুপুর 12টার দিকে ঘুম থেকে ওঠে তে। তার পাশে ইয়নমিন আর জিমিন শুয়েছিল। চোখ খুলে দেখে তারা উধাও। বাসায় কোনো সারা শব্দ নেই। সবাই কোথায় কে জানে। ফ্রেশ হয়ে তে নিচে নামে। রান্নাঘর থেকে আওয়াজ আসছে। সেখানে গিয়ে দেখে তের মা নাস্তা রেডি করছে। ঘুম এখনো ঠিক মতো হয়নি তের। বারবার চোখ ডলছে, যেন ঘুমটা চলে যায়, কিন্তু ঘুম তো গেল না, উল্টো চোখ জ্বালা পোড়া শুরু হয়ে গেল। এক সময় তে রোবটের মতো দাঁড়িয়ে রইল। জেনি তার মেয়ের দিকে তাকালেন। কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ঘুম ঘুম সারাতে বলে, আপু আর ইয়নমিন কোথায়? রাতে তো আমার পাশে শুয়েছিল। জেনি চা বানাচ্ছেন, তার মেয়ের প্রশ্নের উত্তর দিচ্ছেন। সুগা এসে নিয়ে গেছে তাদেরকে। ছোট্ট করে বলল, ও কিন্তু বাসার সবাই কোথায়? আমি বাদে সবাই শপিং এ গিয়েছে। অনেক কেনাকাটা করা লাগবে। তো সকালে তোর মামা এসে পড়েছে তোর বাবাকে হেল্প করার জন্য। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। বাড়ির চারপাশে বেশ কয়েক রঙের লাইট জ্বালানো হয়েছে। সেরকম ভাবে স্টেজ করা হয়নি, কারণ বিয়েটা কমিউনিটি সেন্টারে হবে। বিকেল 3টায় তেকে সাজানোর জন্য পার্লার থেকে 3 জন মহিলা আসে। তেকে আজ হলুদ জামদানি শাড়ি দেওয়া হয়েছে, আর মেকওভার আর্টিস্টরাও তেকে সেরকম শাড়ির সাথে মিল রেখে মেকআপ করিয়ে দিয়েছে। নিজেকে আয়নাতে এত ভারী মেকআপ দেখে তে একটু ভরকে যায়। নিজের কাছে নিজেকে খুব অচেনা মনে হচ্ছে। তের সকল কাজিনরা তেকে ধরে নিচে নামায়। হাতের চুড়িগুলো খুব ভারী ছিল, আর চুড়ির ঝুমকোগুলো বেশ লম্বা ছিল, তাই তার বোনরা তাকে সাহায্য করছিল। কাই সবাইকে দেখে একে করে গাড়িতে তুলে দিচ্ছে। তের পাশে দাঁড়াতেই তিনি একবার মেয়ের দিকে
তাকালেন। চোখের কার্নিশে পানি এসে জমা হয়। কাই তার মেয়েকে জড়িয়ে ধরেন। মনে হচ্ছে তার মেয়েটা একটু তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। তে চুপটি করে তার বাবার বুকে মাথা দিয়ে রেখেছে। জেনি এসে তাদের ছুটিয়ে। কাই ছাড়তেই চাইছিলেন না। জিয়ন বাড়িতে মানুষের সমাগম বেড়েছে খুব। আজ সারাটা দিন সুগা আর আরেম মানুষদের দাওয়াত দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। বাসার আশেপাশে গার্ডদের সংখ্যা আজ খুব বেশি। জাঙ্কুক তার গুরুত্বপূর্ণ কাছের মানুষের স্পেশাল ভাবে ইনভাইট করেছিল। প্রেসদেরও দেখা যাচ্ছে আজ। সুগা তাড়াতাড়ি কোনো মতে রেডি হয়েছে। আজ দুদণ্ড শান্তিতে বসতে পারেনি, নেওয়ারও সময় পায়নি। আর এইদিকে জিমিনের হয়েছে নাজেহাল অবস্থা। ইয়নমিনের জ্বর এসেছে, যার কারণে মেয়েটা আজ জ্বালিয়ে মারছে। রুমের মধ্যে উপর হয়ে ঘুমাচ্ছে জাঙ্কুক। প্রায় সব ঠিক সামনে এখন সে ক্লান্ত। রুমে এসেছে একটু বিশ্রাম নেওয়ার জন্য। একটু পর উঠে যাবে আবার, কিন্তু সে আর ঘুমাতে পারলো না। সুগা কল দিয়েছে। মাথা তুলে দেখে স্ক্রিনে সুগারের নাম্বার ভাসছে। বিরক্ত হয়ে কল রিসিভ করে। বলো, তোমাকে বলে এসেছি না আমি একটু রেস্ট নিতে যাচ্ছি। সুগার যেন এখন দুষ্টুমি করার সময়। সে ভাইকে কল দিয়েছে একটু বিরক্ত করবে। রেগে বলে, তোকে অযথা কল দেওয়ার মতো সময় আমার নেই। কল দিয়েছিলাম একটা কারণে। সারা বাড়ি জুড়ে সাংবাদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। দেখতে যদি গেটের সামনে ধরে তখন তারা ঠিক কেমন মানুষ তোর থেকে ভালো কে জানে। রেডি হয়ে নিচে আয়, আমি একা এদের সামলাতে পারবো না। উঠে বসে জাঙ্কুক। আসছি আমি। জাঙ্কুক ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। হলুদ কালারের পাঞ্জাবি পরে নেয়, তার উপর গোল্ডেন কালার কোটি পরে। রেডি হওয়া শেষে নিচে আসে। কিং বাড়ির অতিথিদের আগমন হয় অবশেষে। এতক্ষণ প্রেসদের সাথে জাঙ্কুক আর সুগা কথা বলছিল। গেটের কাছেই ছিল তারা। গাড়ি ঢুকতেই গার্ডদের ইশারা করে এগিয়ে যেতে। সুগা আর জাঙ্কুক সবাইকে বাসার ভিতর নিয়ে যায়। তে এখনো নামেনি। যে গাড়িতে তে ছিল ও গাড়ির কেউই নামেনি। গাড়ির দরজা খুলে দেয় জাঙ্কুক। তে গাড়ি থেকে নামে। আর তার প্রেয়সী এরূপ রূপ দেখে জাঙ্কুকের হৃদয় থমকে যায়। বুকের মধ্যখানে ধুক ধুক আওয়াজ হচ্ছে। বড় সড়ো ঢোক গেলে অন্যরকম সুন্দর লাগছে তেকে। গাড়ি থেকে তেকে বের হতে প্রেস ঘিরে ধরে তাদের। আচমকা এমন হওয়াতে ভয় পাইতে জাঙ্কুকের হাতের পাঞ্জাবি খামচে ধরে। একবার পিছনে ফিরে তাকায় জাঙ্কুক। এর হাত তার হাতের মুঠোয় নেয়। স্টেজেতে বসে আছে। জাঙ্কুক এখনো আসেনি। আজ একবারও জিমিনের সাথে দেখা হয়নি। আসার সাথে সাথে জিন তাকে স্টেজে বসিয়ে দেয়। তে একা স্টেজে বসে থাকলেও সামনে তার সব চিরচেনা মানুষ। সুগা এসে জাঙ্কুককে স্টেজে বসিয়ে দিয়ে যায়। একবার প্রেয়সীর পানে চায় তার অবাধ্য প্রেমিক পুরুষ। ক্যামেরাম্যান ছবি তুলছে, কিন্তু জাঙ্কুককে ভয়ে কিছু বলতে পারছে না। কিভাবে ছবি তুললে ভালো লাগবে। জাঙ্কুক একটু তের কাছে এসে বসে। পাশ ফিরে তে জাঙ্কুককে একবার দেখে নিল। হাতে আমার নাম লিখেছো? চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকায় তে। জাঙ্কুক তার হাতের দিকে তাকিয়ে আছে। মাথা নাড়ায় সে। মেহেদি আর্টিস্ট আপু লিখে দিয়েছে। শান্ত স্বরে জাঙ্কুক বলল, নিজ থেকে আমার হাত ধরো। বুঝিনি। বিরক্তকর শব্দ করলো জাঙ্কুক। না বোঝার কি আছে, তুমি ইচ্ছে করে আমার হাত ধরো। অনেক মানুষ আছে দেখছেন তো, ধরতে বলেছি। না হয় আমি কিন্তু এখান থেকে উঠে চলে যাব। তের মনটা খারাপ হয়ে যায় জাঙ্কুকের হাত ধরে। হাসছে জাঙ্কুক। তে একটু তাকালো জাঙ্কুকের দিকে। নিজের লজ্জায় ধরতে পারছে না, উল্টো তাকে বলছে হাত ধরতে। তে আর জাঙ্কুক স্টেজে বসে বসেই আজকের অনুষ্ঠানটা উপভোগ করছে। সবাই একটু একটু করে হলুদ লাগায় তাদের। ইয়নমিন থেকে অনেকগুলো হলুদ লাগিয়ে দেয় মুখে। জাঙ্কুক তার টিস্যু দিয়ে মুছে দিয়েছে। ক্যামেরাম্যান একটু সুযোগ পেয়ে ইচ্ছে মতো ছবি তুলে ফেলেছে। রাত 9টায় অনুষ্ঠান শেষ হয়। এবার তের বাসায় যাওয়ার পালা। সুগা সবাইকে গাড়িতে তুলে দিয়েছে। জাঙ্কুক নিয়ে আসছে তেকে। মাঝপথে থামে তারা। জাঙ্কুক তের হাত টেনে ধরে তার কাছে আনে। আর মাত্র একদিন প্রেয়সী, তারপর তুমি আমার হয়ে যাবে। আর কোনো বাধা থাকবে না আমাদের মাঝে। নিজেকে জাঙ্কুকের নামে করে দেওয়ার জন্য প্রস্তুতি নাও। তোমার এমপি সাহেব তোমাকে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। তের কপাল বরাবর কপাল ঠেকায় জাঙ্কুক। মোলায়েম স্বরে বলে, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম প্রেয়সী।